Hello everyone, welcome to my channel DM Learn Academy. DM Learn Academy তে সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা চলে এসেছি আজকের নতুন একটা ভিডিও নিয়ে। বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো এবং খুব আনন্দের সঙ্গে পুজো কাটাচ্ছ। প্রত্যেককে আমার পক্ষ থেকে শুভ শারদীয়ার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই। বন্ধুরা টার্গেট টেট প্রিপারেশন 2023 তোমরা জানো সবাই 10ই ডিসেম্বর যে পরীক্ষা হতে চলেছে সেই পরীক্ষাকে লক্ষ্য রেখে এবারে আমাদের টার্গেট 27 প্লাস পাওয়ার টার্গেট পরিবেশের প্র্যাকটিস সেট 2 নিয়ে চলে এসেছি বন্ধুরা আজকের। তো বন্ধুরা যে সকল বন্ধুরা তোমরা নতুন আমার এই চ্যানেলটির ভিডিও দেখছো প্রত্যেককে বলবো সাবস্ক্রাইব করে রাখার জন্য এবং নোটিফিকেশন বাটনটি অন করে রাখবে অবশ্যই করে আমার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে যেন তোমাদের কাছে আমার নোটিফিকেশনটি পৌঁছে যায়। তো এরকম ভালো নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই নোটিফিকেশনটি অন করে রাখবে এবং সাবস্ক্রাইব তো অবশ্যই করবে। তাছাড়া একদম সম্পূর্ণ নতুন WB টেটের যে নতুন সিলেবাস অনুযায়ী 15+15 যে ধাঁচ রয়েছে সেই ধাঁচের প্রশ্ন তোমরা পাবে প্রতিদিন প্রতি সাবজেক্টের কন্টেন্ট প্লাস সিডিবি অর্থাৎ প্যাডাগজি থেকে 15-30 নম্বরের কোশ্চেনের প্র্যাকটিস সেট আসবে। তাই প্রত্যেককে বলছি তোমরা ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই করে লাইক কমেন্ট ও শেয়ার করবে। চলো বন্ধুরা আর বেশি কথা না বাড়িয়ে চলে যাব আজকের যে প্র্যাকটিস সেটটা আজকের ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে। তো চলো বন্ধুরা চলে যাই প্রথম প্রশ্ন থেকে। দেখো প্রথম প্রশ্নে চলে যাব। দেখো বন্ধুরা প্রথম প্রশ্ন বলেছে প্রবাল প্রাচীর হলো প্রবাল প্রাচীর কি? দেখো প্রবাল প্রাচীর হলো জলজ উদ্ভিদের মৃতদেহ, সমুদ্র তলদেশের পাথর বিশেষ, নিডারিয়া পর্বের প্রাণীদের দেহ, কোনোটি হবে। তো বন্ধুরা দেখো তাহলে প্রবাল প্রাচীর কি? জলজ উদ্ভিদ মৃতদেহ, না সমুদ্রের তলদেশে পাথর বিশেষ, না নিডারিয়া পর্বের প্রাণীদের দেহ, না কোনোটি না এর মধ্যে। দেখো প্রবাল প্রাচীর কিন্তু বন্ধুরা নিডারিয়া পর্বের প্রাণীদের দেহ হচ্ছে কি প্রবাল প্রাচীর গঠিত হয়। ওকে, নিডারিয়া পর্বের প্রাণীদের দেহ নিয়ে গঠিত হয় প্রবাল প্রাচীর। ওকে, নেক্সট পরবর্তী প্রশ্নে চলে যাব। 2 নম্বর প্রশ্ন দেখো, সাধারণভাবে পৃথিবীতে স্থলভাগ ও জলভাগের অনুপাত, স্থলভাগ আর জলভাগের অনুপাত কত হবে? স্থলভাগ ও জলভাগের অনুপাত দেখো স্থলভাগ আর জলভাগ আমরা জানি কি হচ্ছে পৃথিবীর 3 ভাগ জল আর 1 ভাগ স্থল। তাহলে স্থলভাগ ইস্টু জলভাগ যদি হয় তাহলে আমাদের উত্তর কি হয়ে যাবে? তোমরা বুঝতে পারছো যে উত্তর বি অর্থাৎ 1:3। ওকে, চলো বন্ধুরা পরের প্রশ্নে চলে যাব। সমুদ্রে পৃথিবীর কত ভাগ জল সঞ্চিত আছে? সমুদ্রে পৃথিবীর কত ভাগ জল সঞ্চিত আছে? এ 3 ভাগ, বি 93 ভাগ, সি 97 ভাগ, ডি 79 ভাগ। দেখো পৃথিবীর মোট যা জল সেই জল সমুদ্রে কত আছে? কিন্তু সব থেকে বেশি বন্ধুরা রয়েছে সমুদ্রে, আর তারপর রয়েছে কি বরফে। ঠিক আছে, সমুদ্রে রয়েছে কি 97 পয়েন্ট সামথিং, আর তাহলে সমুদ্রে কত রয়েছে? 97 ভাগ। আর বরফে রয়েছে কত? বরফ প্রায় 2% কাছাকাছি, এবং আমাদের 1 ভাগ কিন্তু আমরা জল যেটা ব্যবহারযোগ্য যে জলটা রয়েছে আমরা মাত্র 1 ভাগ জল ব্যবহার করি। ওকে, তো নেক্সট পরবর্তী প্রশ্নে চলে যাব। মিনমাটা রোগ বন্ধুরা মিনমাটা রোগ ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু মিনমাটা রোগ হয় কোন দূষণের ফলে মিনমাটার হয়? পারদ দূষণ, ক্যাডমিয়াম দূষণ, সীসা দূষণ আর জল দূষণ। দেখো পারদ দূষণের ফলে কিন্তু মিনমাটা রোগ হয়। আমরা সবাই জানি পারদ ভেরি ইম্পর্টেন্ট, সোজা প্রশ্ন অথচ খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। পারদ দূষণের ফলে মিনমাটা রোগ হয়। আর ক্যাডমিয়াম দূষণের ফলে কি হয়? ইটাই রোগ, ইটাই আর সীসা সিলিকোসিস। ওকে, তো চলো পরবর্তী প্রশ্নে চলে যাব।
মানুষের পূর্বসূরি হলো এটা হলো হবে কে হলো মানুষের পূর্বসূরি হলো অস্ট্রোলোপিথিকাস, বি অস্ট্রালেভিল, সি ল্যাপিথিকাস, ডি কোনোটি নয়। দেখো এ কি হচ্ছে অস্ট্রোলোপিথিকাস, বি অস্ট্রালেভিল, সি ল্যাপিথিকাস, ডি কোনোটি নয়। মানুষের পূর্বসূরি হলো কি? মানুষের পূর্বসূরি অস্ট্রালোপিথিকাস। ওকে, নেক্সট পরবর্তী প্রশ্নে চলে যাব। অম্লবৃষ্টির পিএইচ মান কত? অম্লবৃষ্টি আমরা জানি যে অম্লবৃষ্টি হয়, ঠিক আছে। অম্লবৃষ্টির ফলে কিন্তু তাজমহলের যে পাথরের ক্ষয় সৃষ্টি হচ্ছে, হ্যাঁ। তো অম্লবৃষ্টি হয় বা অম্লবৃষ্টির মান কত? দেখো অম্লবৃষ্টির মান এ 5.6 এর থেকে কম, বি 6.5 এর থেকে কম, সি 7 এর কম, ডি 3 এর কম। দেখো এখানে সঠিক উত্তরটা কি হয়ে যাবে যে 5.6 অর্থাৎ 5.6 এর থেকে কম। অম্লবৃষ্টির পিএইচ মান হচ্ছে 5.6 এর থেকে কম। আর সাধারণ আমাদের যে জলের পিএইচই যেটা হচ্ছে পানীয় জল, তার পিএইচই কত? 6.5 থেকে 8.5। ওকে, নেক্সট পরবর্তী প্রশ্নে চলে যাব। ওজোন স্তর ক্ষয়ের জন্য দায়ী গ্যাসটি হলো? ওজোন স্তর ক্ষয়ের জন্য, দেখো ওজোন স্তর ক্ষয় হচ্ছে, ধীরে ধীরে পৃথিবীর তাপমাত্রা বেড়ে যাচ্ছে। তো ওজোন স্তর ক্ষয়ের জন্য যে ক্ষয় হচ্ছে, ওজোন হোল সৃষ্টির জন্য যে গ্যাসটি দায়ী, সেই গ্যাসটি কি? এ মিথেন, বি কার্বন ডাই অক্সাইড, সি ক্লোরোফ্লোরোকার্বন, ডি নাইট্রিক অ্যাসিড। বন্ধুরা এখানে উত্তর কি হয়ে যাবে? ক্লোরোফ্লোরোকার্বন। ক্লোরোফ্লোরোকার্বনটা কিন্তু এখানে সঠিক উত্তর, অর্থাৎ ওজোন স্তর ক্ষয়ের জন্য দায়ী হচ্ছে কি? ক্লোরোফ্লোরোকার্বন। ওকে, নেক্সট পরবর্তী প্রশ্নে চলে যাব। গরান, সুন্দরী, গর্জন, গোলপাতা ও হেতাল ইত্যাদি গাছ জন্মায়? গরান, সুন্দরী, গর্জন, গোলপাতা ও হেতাল ইত্যাদি গাছ জন্মায় এ বাঁকুড়ায়, বি সুন্দরবন, সি পুরুলিয়ায়, ডি পশ্চিম মেদিনীপুর। দেখো তোমরা ভালো করে জানো গরান, সুন্দরী, গর্জন, গোলপাতা ও হেতাল গাছ এগুলি হচ্ছে জন্মায় কি? সুন্দরবনে। ওকে, সুন্দরবনের লবণাক্ত মাটির উদ্ভিদ, বিশেষ করে এগুলো দেখতে আমরা পাই। ওকে, নেক্সট পরবর্তী চিপকো আন্দোলন। বন্ধুরা এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, চিপকো আন্দোলন কত সালে হয়েছিল? দেখো 1973 সালে কিন্তু চিপকো আন্দোলন হয়। ওকে, তাহলে চিপকো আন্দোলন হয়েছিল 1973 সালে। কি কারণ? এর কারণটা কি ছিল? দেখো গাছ কাটার বিরুদ্ধে, জল দূষণের বিরুদ্ধে, বায়ু দূষণের বিরুদ্ধে, আর শব্দ দূষণের বিরুদ্ধে। দেখো চিপকো অর্থাৎ কি? চিপকো কথার অর্থ হচ্ছে কি? জড়িয়ে ধরা, তাই তো। চিপকো কথার অর্থ হলো জড়িয়ে ধরা। আর এখানে এই আন্দোলনের হচ্ছে কি মূল ইয়ে ছিল কি? জড়িয়ে ধরা, অর্থাৎ গাছগুলোকে গাছ কাটার হাত থেকে রক্ষা করার জন্য সবাই জড়িয়ে ধরেছিল। তাই এখানে সঠিক উত্তরটি কি হয়ে যাবে? গাছ কাটার বিরুদ্ধে চিপকো আন্দোলন হয়েছিল। ওকে, আর এর আন্দোলনের প্রধান নেতা কে ছিল? বন্ধুরা মনে রেখো, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, যে সুন্দরলাল বহুগুণার নেতৃত্বে এই চিপকো আন্দোলন হয়েছিল। ওকে, নেক্সট পরবর্তী প্রশ্ন। সাইলেন্ট ভ্যালি কোথায় অবস্থিত? সাইলেন্ট ভ্যালি কোথায় অবস্থিত? দেখো সাইলেন্ট ভ্যালি আন্দোলন হয়েছিল কিন্তু 1978 সালে সাইলেন্ট ভ্যালি আন্দোলন হয়। ওকে, তোমরা এটা মনে রাখবে, সাইলেন্ট ভ্যালি আন্দোলন 1978 সালে হয়েছিল। আর সাইলেন্ট ভ্যালি আন্দোলন কোথায় হয়েছিল? এটা একদম কেরালায়। সাইলেন্ট ভ্যালি হয়েছিল কোথায়? কেরালায়। ওকে, তাহলে সাইলেন্ট ভ্যালি কোথায় অবস্থিত? সাইলেন্ট ভ্যালি কেরালায় অবস্থিত। ওকে, নেক্সট পরবর্তী প্রশ্নে চলে যাব। মেধা পাটেকর কোন আন্দোলনের সাথে যুক্ত? মেধা পাটেকর কোন আন্দোলনের সাথে যুক্ত? দেখো মেধা পাটেকর, বাবা আমতে, এটা কোন আন্দোলনের সঙ্গে যুক্ত? চিপকো আন্দোলন, অ্যাপিকো আন্দোলন, নর্মদা বাঁচাও আন্দোলন, সাইলেন্ট ভ্যালি আন্দোলন।
দেখো মেধা পাটেকর, বাবা আমতে, এরা কিন্তু নর্মদা বাঁচাও আন্দোলন, অর্থাৎ মেধা পাটেকর ছাড়া আর একজন নর্মদা বাঁচাও আন্দোলনের নেতার নাম হচ্ছে কি বাবা আমতে। ওকে, নেক্সট পরবর্তী প্রশ্ন চলে যাব। পৃথিবী থেকে কোন প্রাণী চিরতরে বিলুপ্ত হয়ে গেছে? পৃথিবী থেকে কোন প্রাণী চিরতরে বিলুপ্ত হয়ে গেছে? এ কাক, বি ডোডো, সি ডাইনোসর, ডি শির মাছ। দেখো এখানে সঠিক উত্তরটি কি হবে? সঠিক উত্তরটি হচ্ছে কি বন্ধুরা, ডোডো। ডোডো পাখি কিন্তু আমরা আর দেখতে পাই না, অর্থাৎ পৃথিবী থেকে চিরতরে কিন্তু ডোডো পাখি বিলুপ্ত হয়ে গেছে। ওকে, পরবর্তী প্রশ্ন চলে যাব। 13 নম্বর প্রশ্ন, একটি বিয়োজকের উদাহরণ হলো, একটি বিয়োজক। দেখো ভলভক্স, ব্যাকটেরিয়া, প্যারামেসিয়াম, ছত্রাক। বিয়োজক অর্থাৎ এখানে কিন্তু সঠিক উত্তরটি কি হবে বন্ধুরা? একটা বিয়োজক হলো কি ব্যাকটেরিয়া। ওকে, ব্যাকটেরিয়া কিন্তু বিয়োজকের কাজটা করে। নেক্সট পরবর্তী প্রশ্নে চলে যাব। লাইকেন হলো, লাইকেন কি? লাইকেন হলো এক ধরনের ফান, ছত্রাক ও শৈবালের শৈবালের সহাবস্থান, আর এক ধরনের মশ, না এক ধরনের পতঙ্গ। লাইকেন হলো ছত্রাক ও শৈবালের সহাবস্থান। তাহলে উত্তরটা কি হয়ে গেল? ছত্রাক ও শৈবালের সহাবস্থান। তাহলে লাইকেন কি? লাইকেন হলো ছত্রাক ও শৈবালের সহাবস্থান। ওকে, নেক্সট পরের প্রশ্ন। 15 নম্বর প্রশ্নে চলে যাব। পুনর্নবীকরণ যোগ্য শক্তি হলো, পুনর্নবীকরণ অর্থাৎ পুনরায় আবার নতুন করে তৈরি করা যায়, সেই শক্তিটা কি? এ কয়লা, বি পেট্রোল, সি সৌরশক্তি, ডি প্রাকৃতিক শক্তি। দেখো তাহলে পুনর্নবীকরণযোগ্য শক্তি হলো অর্থাৎ নতুন করে আবার ফিরে পাওয়া যায় বা নতুন করে তৈরি করা যায় সেরকম শক্তি কি? কয়লা। দেখো কয়লা একবার কিন্তু আস্তে আস্তে শেষ হয়ে যায়, কয়লা একবার ব্যবহারের পরে কিন্তু আমরা সেটাকে আবার পাই না, অর্থাৎ এটা শেষ হয়ে যাচ্ছে, অর্থাৎ কয়লা হবে না। পেট্রোল, পেট্রোলও কিন্তু পুনর্নবীকরণ করা যায় না। ওকে, প্রাকৃতিক গ্যাস, এটাও শেষ হয়ে যাচ্ছে। কিন্তু এখানে সঠিক সৌরশক্তি, সৌরশক্তি কিন্তু আবার পুনরায় আমরা নবীনকরণ করতে পারি। ওকে, এই পুনর্নবীকরণ যোগ্য শক্তি হলো কি সৌরশক্তি। ওকে, নেক্সট পরবর্তী প্রশ্নে চলে যাব। দেখো বন্ধুরা প্যাডাগজির প্রশ্ন, এই সিটেট 2011 প্রশ্ন, সিটেট 2011 সালে এটা এসেছিল। তো 16 নম্বর প্রশ্ন, একটি পরিবেশ ক্লাসে শিক্ষক শিশুদের ব্যক্তিগত অভিজ্ঞতাকে গুরুত্ব দেওয়ার কারণ। দেখো তাহলে কি, একটি পরিবেশ ক্লাসে শিক্ষক শিশুদের ব্যক্তিগত অভিজ্ঞতাকে গুরুত্ব দেওয়ার কারণটা কি? এ বিষয়টিকে শিক্ষার্থীর অভিজ্ঞতামূলক জগতের সাথে সংযুক্ত করা এবং প্রতিফলন ও শেখার প্রচার করা। বি শিশুরা কথা বলার সময় তার শক্তি সঞ্চয় করা। সি শিশুদের অন্যান্য অভিজ্ঞতা আনার জন্য। ডি ভাষা ও যোগাযোগের সহায়তা এবং দক্ষতা উন্নত করতে। দেখো এখানে পরিবেশ ক্লাসে শিশুদের ব্যক্তিগত অভিজ্ঞতার গুরুত্ব সবকটা, দেখো সবকটা যে অপশানগুলো রয়েছে সবকটা কিন্তু এখানে প্রযোজ্য, কিন্তু এখানে সব থেকে কোনটা প্যাডাগজির প্রশ্নগুলো কিন্তু এরকম যে অপশানগুলো থাকে সেগুলো প্রত্যেকে কিন্তু রিলেটেড থাকে, কিন্তু আমাদেরকে দেখতে হবে যে সব থেকে কোনটা বেশি গুরুত্বপূর্ণ, এখানে সব থেকে কোনটা এখানে ভাইটাল। এখানে দেখো বিষয়টিকে শিক্ষার্থীর অভিজ্ঞতামূলক জগতের সাথে সংযুক্ত করা, তার অভিজ্ঞতামূলক জগৎ বিষয় যে বিষয়টি পড়ানো হবে সেটা অভিজ্ঞতামূলক জগতের সঙ্গে সংযুক্ত করতে হবে। প্রতিফলন এবং শেখার প্রচার, হ্যাঁ অবশ্যই। শিশুর কথা বলার সময় তার শক্তি সঞ্চয়, এটা শক্তি সঞ্চয় হতে পারে। শিশুদের অন্যান্য অভিজ্ঞতা আনার জন্য অন্যান্য অভিজ্ঞতা আনা যায়। আর ভাষা ও যোগাযোগের সহায়তা দক্ষতা উন্নয়ন করতে ও পরিবেশ শিক্ষার মাধ্যমে করা যায়, কিন্তু এখানে সব থেকে বিষয় যেটা মূল গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে শিক্ষার্থী অভিজ্ঞতামূলক জগতের সাথে সংযুক্ত করা এবং প্রতিফলন ও শেখার প্রচার করা। ওকে, তাহলে সঠিক উত্তরটি কি হয়ে গেল? বিষয়টিকে শিক্ষার্থী অভিজ্ঞতামূলক জগতের সঙ্গে, অর্থাৎ শিশু যা শিখবে
তার সেই জগতের সঙ্গে সংযুক্ত করতে হবে এবং তার প্রতিফলন ঘটাতে হবে ও শেখার প্রচার করতে হবে। তো সে কে শিখলো, কি শিখলো সেটা তার পরবর্তীতে সে যেন ব্যবহার করতে পারে বা বলতে পারে, তার প্রচার করতে পারে। ওকে, নেক্সট পরবর্তী প্রশ্নে চলে যাব। 17 নম্বর প্রশ্ন, নিচের কোনটি সামাজিক পরিবেশের অন্তর্ভুক্ত নয়? দেখো, সামাজিক পরিবেশের অন্তর্ভুক্ত নয় বলেছে। এ মূল্যবোধ, বি শিক্ষা, সি মানুষ, ডি অর্থনীতি। দেখো, সামাজিক পরিবেশ অর্থাৎ সামাজিক পরিবেশের মধ্যে অবশ্যই মূল্যবোধ থাকবে। ওকে, তাহলে মূল্যবোধ থাকবে, শিক্ষা অবশ্যই থাকবে, দেখো অর্থনীতিও অবশ্যই থাকবে, কিন্তু সামাজিক পরিবেশের মধ্যে এটা মানুষ হচ্ছে কি অন্তর্ভুক্ত নয়। ওকে, তাহলে এখানে সঠিক উত্তরটা কি হলো? মানুষ। নেক্সট পরবর্তী প্রশ্ন চলে যাব। পরিবেশ শিক্ষার সাথে সম্পর্ক রয়েছে, পরিবেশ শিক্ষার সাথে সম্পর্ক রয়েছে। দেখো, পরিবেশ শিক্ষার সাথে কার সম্পর্ক রয়েছে? বিজ্ঞানের সম্পর্ক রয়েছে, হ্যাঁ আছে। সমাজ বিজ্ঞানের অবশ্যই আছে, সমাজ বিজ্ঞানের। সাহিত্যের অবশ্যই, সাহিত্যের পরিবেশের সঙ্গে সম্পর্ক আছে। তাহলে ওখানে উত্তর কি হয়ে গেল বন্ধুরা? সবগুলি এখানে উত্তর। ওকে, পরিবেশ শিক্ষার সাথে সম্পর্ক কিন্তু বিজ্ঞান, সমাজ বিজ্ঞান ও সাহিত্যের সকলের আছে। ওকে, পরের প্রশ্নে চলে এলাম বন্ধুরা। 19 নম্বর প্রশ্ন, প্রাথমিক স্তরে গুরুত্ব দেওয়া উচিত নয়। দেখো, প্রাথমিক স্তরে কোনটা গুরুত্ব দেবে না? গুরুত্ব দেবে না, নয় বলেছে, অর্থাৎ নেগেটিভ। এখানে কিন্তু বন্ধুরা নেগেটিভ সবসময় আগে ভালো করে আমাদের বুঝে নিতে হবে। নয়, নেগেটিভ বলেছে। তাহলে এ মূর্ত ধারণা প্রদান, বি বিমূর্ত ধারণা প্রদান, সি ব্যবহারিক ধারণা প্রদান, ডি শিক্ষা উপকরণ ব্যবহার। দেখো, প্রাথমিক স্তরে কিন্তু শিক্ষা উপকরণ অবশ্যই আমাদের ব্যবহার করতে হবে। ব্যবহারিক ধারণা দান বা কিভাবে ব্যবহারিক ধারণা প্রদান অবশ্যই করতে হবে। দেখো, মূর্ত ধারণা অবশ্যই প্রদান করতে হবে, কিন্তু প্রাথমিক স্তরে এখানে হচ্ছে কি বিমূর্ত ধারণা প্রদান করা যাবে না। ওকে, তাহলে প্রাথমিক স্তরে গুরুত্ব দেওয়া উচিত নয় কোনটা? বিমূর্ত ধারণা প্রদানের উপর। ওকে, নেক্সট পরবর্তী প্রশ্নে চলে যাব। আমার পরিবার থিমের সাথে সম্পর্কিত কার্যকলাপ, আমার পরিবার থিমের সাথে সম্পর্কিত কার্যকলাপ এবং অভিজ্ঞতা শিশুদের মধ্যে ড্যাশকে উৎসাহিত করবে। তাহলে আমার পরিবার থিমের সাথে সম্পর্কিত কার্যকলাপ ও অভিজ্ঞতা শিশুদের মধ্যে ড্যাশকে উৎসাহিত করবে। এ আত্মসচেতনতা, বি অধ্যয়ন, সি সামাজিক সচেতনতা, ডি সামাজিক আচরণ। দেখো, তাহলে আত্মসচেতনতা, যে আমার পরিবার থিমের মধ্যে যে সকল কার্যকলাপ রয়েছে সেটা কিন্তু শিক্ষার্থীর আত্মসচেতনতা উৎসাহিত করবে। ওকে, আত্মসচেতনতাকে বৃদ্ধির জন্য উৎসাহিত করবে। নেক্সট পরবর্তী প্রশ্ন, 21 নম্বর প্রশ্ন, প্রাথমিক পর্যায়ে ভালো ইভিএস পাঠ্যক্রম কি হওয়া উচিত? প্রাথমিক পর্যায়ে ভালো ইভিএস পাঠ্যক্রমটা কি হওয়া উচিত? এ শেষ অনুশীলনে আরো অনুশীলন প্রশ্ন অন্তর্ভুক্ত করা, বি পারিপার্শ্বিক অন্বেষণ করার সুযোগ প্রদান করা, সি ধারণার আরো ব্যাখ্যার উপর আরো দৃষ্টিবদ্ধ করা, ডি সংজ্ঞার উপর আরো জোর দেওয়া। দেখো, ভালোই বেশি শেষ অনুশীলন অর্থাৎ শিক্ষার্থী অনুশীলনে আরো অনুশীলন প্রশ্ন অন্তর্ভুক্ত করতে হবে, অনেক অনুশীলন প্রশ্ন অন্তর্ভুক্ত করতে হবে। এটা কিন্তু একেবারে সঠিক নয়, খুব সঠিক নয়। ধারণার ব্যাখ্যার উপর আরো দৃষ্টিবদ্ধ করে ধারণার ব্যাখ্যার উপর দৃষ্টিবদ্ধ করতে হবে না। সংজ্ঞার উপর জোর তো একদম দেওয়া যাবে না। তাহলে পারিপার্শ্বিক অন্বেষণ করার সুযোগ প্রদান করতে হবে, অর্থাৎ পারিপার্শ্বিক যে সকল বিষয়বস্তুগুলো রয়েছে তারা সে সম্পর্কে যেন অন্বেষণ করতে পারে।
ওকে, পরবর্তী প্রশ্ন, পরিবেশ শিক্ষা শুধুমাত্র কোন পর্যায় অবধি গুরুত্বপূর্ণ? পরিবেশ শিক্ষা শুধুমাত্র কোন পর্যায় অবধি গুরুত্বপূর্ণ? এ প্রাথমিক পর্যায়, বি মাধ্যমিক পর্যায়, সি স্নাতক পর্যায়, ডি উপরে কোনোটি নয়। দেখো, পরিবেশ শিক্ষা কিন্তু আমাদের প্রাথমিক পর্যায়ে অবশ্যই প্রয়োজন রয়েছে, মাধ্যমিক স্কুল পর্যায়েও পরিবেশ থাকে, আর স্নাতকে অর্থাৎ গ্রাজুয়েটেও কিন্তু পরিবেশ থাকে। তাহলে অর্থাৎ আমাদের ওপরে সবকটি গুরুত্বপূর্ণ। ওকে, নেক্সট, পরবর্তী প্রশ্ন, সবচেয়ে বড় কোষ কোনটি? সবচেয়ে বড় কোষ কোনটি? দেখো, সবচেয়ে বড় কোষ কি মুরগির ডিম, স্নায়ু কোষ, উট পাখির ডিম, না সরেক পেশিতন্তুর কোষ? সবচেয়ে বড় কোষ বন্ধুরা কিন্তু তোমরা কম বেশি জানো সবাই, উট পাখির ডিম। উট পাখির ডিম হচ্ছে সবচেয়ে বড় কোষ। ওকে, নেক্সট, পরবর্তী প্রশ্ন, ইভিএস সিলেবাসে প্রস্তাবিত থিমের অধীনে নিচের কোনটি একটি সাব থিম? দেখো, তোমরা কিন্তু যে সকল ক্লাস 1 থেকে 5 পর্যন্ত অবশ্যই ইভিএস এর যে বই, সেই বইগুলো অবশ্যই করে দেখে রাখবে। এরকম প্রশ্ন কিন্তু অবশ্যই আসতো। দেখ, এটা সিটেট 2019 সালে পড়েছিল। হ্যাঁ, প্রশ্নটা কি বলেছে যে ইভিএস সিলেবাসে প্রস্তাবিত থিমের অধীনে নিচের কোনটি একটি সাব থিম? এ পরিবার এবং বন্ধুরা, বি খাদ্য, সি প্রাণী, ডি আমরা যা করি এবং করি, তৈরি করি এবং করি। তাহলে কি হলো? পরিবার ও বন্ধুরা, খাদ্য, প্রাণী, আমরা যা তৈরি করি এবং করি। দেখো, পরিবার ও বন্ধুরা এখানে এটা হচ্ছে মূল থিম, অবশ্যই খাদ্য এটাও একটা মূল থিম, আমরা যা তৈরি করি এবং করি এটাও মূল থিম, কিন্তু এই প্রাণী হচ্ছে এখানে সাব থিম। ওকে, জীবের মধ্যে কিন্তু এই প্রাণী। ওকে, তাহলে প্রাণী হয়ে গেল কি সাব থিম। নেক্সট, পরবর্তী প্রশ্নে চলে যাব, নিচের কোনটি একজন ইভিএস শিক্ষকের জন্য একটি পছন্দনীয় অনুশীলন? দেখো বন্ধুরা, এটা কিন্তু সিটেট 2019 সালের প্রশ্ন। নিচের কোনটি একজন ইভিএস শিক্ষকের জন্য একটি পছন্দনীয় অনুশীলন? অর্থাৎ ইভিএস শিক্ষক কোন অনুশীলনটা করবে? বিভিন্ন শ্রেণীকক্ষে বহু সাংস্কৃতিক মাত্রা সম্বোধন করা, বি ইভিএস এর ধারণার সাথে সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করতে উৎসাহিত করা, সি ইভিএস এর 6টি থিমের রৈখিক বিন্যাস করতে সহায়তা করা, ডি শুধুমাত্র পাঠ্যপুস্তকের উপর নির্ভর করা। দেখো বন্ধুরা, এখানে বলেছি কি ভালো করে বুঝতে হবে যে ইভিএস শিক্ষকের জন্য একটি পছন্দনীয় অনুশীলন, বিভিন্ন শ্রেণীকক্ষে বহু সাংস্কৃতিক মাত্রা সম্বোধন করা, বিভিন্ন সংখ্যে বহু সাংস্কৃতিক মাত্রা সম্বোধন করা। দেখো, একটা একটু হলেও করা যেতে পারে। ওকে, ইভিএস ধারণার সাথে সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করতে উৎসাহিত করা, অবশ্যই ইয়েস। দেখো, ইভিএস ধারণার সাথে সম্পর্কিত, অর্থাৎ ইভিএস যে ধারণা দেওয়া হবে সেই সম্পর্কিত গুরুত্বপূর্ণ যে সকল তথ্য, সেগুলো প্রদান করতে কিন্তু উৎসাহিত অবশ্যই করতে হবে। ওকে, তাহলে এখানে উত্তরটা কি হয়ে গেল বন্ধুরা? বি। ওকে, বিটা হলো সঠিক উত্তর। নেক্সট, পরবর্তীতে 26 নম্বর প্রশ্ন। দেখো বন্ধুরা, ইভিএস শেখার গঠনমূলক মূল্যায়ন নিচের কোনটি সঠিক নয়? সঠিক নয় বলেছে। ওকে, সঠিক নয় বলেছে। তাহলে সিটেট দেখো 2019 সালে, সিটেট 2019-এর পোর্টফোলিও, হ্যাঁ অবশ্যই পোর্টফোলিও, গঠনমূলক মূল্যায়নের পোর্টফোলিওর মধ্যে আমরা কিন্তু সবকিছু রাখতে পারি। রেটিং স্কেল, অবশ্যই রেটিং স্কেল কিন্তু গঠনমূলক মূল্যায়নের একটা বিষয়। উপাখ্যানগত উপাখ্যানগত রেকর্ডটাও অবশ্যই কিন্তু গঠনমূলক মূল্যায়নের সঙ্গে সম্পর্কিত। আর বার্ষিক অর্জন পরীক্ষা, অর্থাৎ বার্ষিক অর্জন পরীক্ষা কিন্তু গঠনমূলক মূল্যায়নের সঙ্গে সম্পর্কিত নয়। ওকে, তাহলে সঠিক উত্তর কি হয়ে গেল? বার্ষিক অর্জন পরীক্ষা। বলছি ইভিএস শেখার গঠনমূলক মূল্যায়নের নিচের কোনটি সঠিক নয়? বার্ষিক অর্জন পরীক্ষাটা এখানে সঠিক নয়। ওকে, নেক্সট, দেখো বন্ধুরা আর নেই। তাহলে আজকের এই মোট 26টা প্রশ্ন ছিল সিটেটের
প্যাডাগজি এবং কন্টেন্ট অনুযায়ী। তো বন্ধুরা তোমরা আশা করি ভিডিওটা পুরোটা দেখে খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার অবশ্যই করে দিও। আর যদি চ্যানেলটি নতুন হও অবশ্যই করে সাবস্ক্রাইব করবে আর নোটিফিকেশনটি অন করে রাখবে। তো প্রত্যেকে ভালো থেকো আর ভালো করে পুজোর সময় আনন্দ করো, ঠাকুর দেখতে থাকো, তার সঙ্গে সঙ্গে সময় মতো অবশ্যই করে প্রাইমারি টেটের জন্য পড়াশোনাটাও চালিয়ে রাখো। ওকে, প্রত্যেকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। থ্যাংক ইউ। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।